ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। রাষ্ট্র যখন সংস্কারের প্রয়োজন হয়, কূটনৈতিক তৎপরতা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা আছে। বিশেষ করে আমরা যদি এই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের যে কূটনৈতিক তৎপরতা সমীকরণ নিয়ে আলোচনা করতে চাই, সেটি এখন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিনা? দেখুন, এটা একটা টালমাটাল সময় যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য। আমাদের এখানে যে একটা বড় একটা বিপ্লব বলেন বা বাংলা বসন্ত বলেন, যেটাই হোক না কেন হয়ে গেল, এর ইতিমধ্যে পাকিস্তানে এটা শুরু হয়েছে। পাকিস্তানে ওদের ভিতরে একটা ইগো কাজ করছে যে বাংলাদেশের পারলে আমরা পারবো না কেন, এবং এটা কিন্তু বেশ বেগবান এখন আন্দোলন, এবং সেখানেও কিন্তু একই ধরনের ব্যাপার। শুধু মৌলিক পার্থক্য হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী ছাত্র জনতার বিপক্ষে, আর আমাদের এখানে সামরিক বা সশস্ত্র বাহিনী পুরো বিপ্লব মানে পুরো বিষয়টাকে সমর্থন করেছে। একইভাবে ভারতে একজন ডক্টরকে ধর্ষণ এবং হত্যার পরবর্তীতে মোটামুটি ভারতেও একটা ঝড় বইতে শুরু করেছে। খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় অবস্থান করছে, এটা আমরা বুঝতে পারি না। এখন আজকে আমি খেয়াল করলাম যে দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে মায়ানমার বসন্ত বা মায়ানমার যে সিভিল সোসাইটি আছে তারা কিন্তু অভিনন্দন জানিয়েছে, এবং তারা আশা করছে এটা সফল হবে। তারাও এই ধরনের একটা আন্দোলন চায়, ভবিষ্যতে রোহিঙ্গাদের নিয়ে তারা আলোচনা করতে চায় ইত্যাদি ইত্যাদি, যে তাদের যে এনইউজি আছে তাদের সাথে আলোচনা করতে চায়। এই প্রথম কিন্তু আমরা মায়ানমারের দিক থেকে এরকম একটা বড় আকারের রেসপন্স পেলাম। পাশাপাশি আপনি ভারতের প্রধানমন্ত্রীও ডক্টর ইউনূসকে ফোন করেছিলেন, সেখানে খুব স্বাভাবিক কারণে বিজেপির নেতা হিসাবে নরেন্দ্র মোদী মাইনরিটিসদের নিরাপত্তার বিষয়টা তুলেছেন। এটা বিজেপির প্রধানমন্ত্রী হিসাবে এটা ওনার একের কমন একটা গদবাঁধা একটা ডায়লগ। আমরা যদি ওনার লাস্ট ইলেকশন দেখি, আজকে খেয়াল করলাম যে 173টি স্পিচের মধ্যে 110টা হচ্ছে হেট স্পিচ, যেখানে ইসলামোফোবিয়া বা ইসলাম বিরোধী কথাবার্তা বলেছেন। সুতরাং এটাকে আমরা একেবারেই প্রত্যাখ্যান করতে পারি যে আসলে দেখেন বাংলাদেশের এমন কোথাও হিন্দু মাইনরিটিজের উপরে যে ঘটনাগুলি ঘটছে, মন্দির টন্দির, এগুলি কিন্তু মোটেই আপনার সাম্প্রদায়িক বিষয় নয়, এটা রাজনৈতিক বা পুরনো অনেক আগের প্রবলেম, সেটা নিয়ে একটা কোনো কিছু প্রতিশোধ দিয়ে চেষ্টা করছে। সো নরেন্দ্র মোদীর ফোন করা আমাদের জন্য, আমাদের প্রধানমন্ত্রীকে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে করার পিছনে আল জাজিরা একটা রিপোর্ট করেছে যে 3টে বিষয় এখন ভারত অত্যন্ত কনসার্ন। একটা হচ্ছে তাদের নিরাপত্তা, দ্বিতীয় হলো তার বাণিজ্য, তৃতীয় হলো ভারতের প্রভাব। ভারত কোনো অবস্থাতে চাইবে না বাংলাদেশের উপরে এই প্রভাব, এই নিয়ন্ত্রণ, এই নিরাপত্তার বলয় থেকে বঞ্চিত হোক। ভারত স্বাধীনতার পরে, বাংলাদেশের স্বাধীনতার পরে এত বড় ডিলেমায় কোনো দিন পরে নাই যেটা এখন সাবেক প্রধানমন্ত্রী ওখানে অবস্থান নেওয়ার হয়েছে। সো ভারতের একটা বিশাল মার্কেট বাংলাদেশ, এবং কেন ভারত চাচ্ছে বাংলাদেশকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার জন্য, এর কারণ হচ্ছে চায়না উন্মুখ হয়ে বসে আছে বাংলাদেশের উপরে একই ধরনের প্রভাব বিস্তার করার জন্য। চায়নার জন্য অপশন হচ্ছে 2টা। ভারত দেখেন, চায়না নিজে সাউথ চায়না সি নিয়ে একটা সমস্যার মধ্যে আছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ থেকে ইন্দো প্যাসিফিক যে শক্তিগুলি আছে তারা কিন্তু চায়নাকে নিরঙ্কুশ কোনোভাবে মানে সাউথ চায়না সিতে বিচরণ করার সুযোগ দিচ্ছে না। তো চায়নার একটা বড় অপশন ছিল মিয়ানমার দিয়ে বে অফ বেঙ্গল হয়ে ইন্ডিয়ান ওশনে ঢোকা, কিন্তু এই 2 মাস আগে বা 1 মাস আগে মিয়ানমারের সিতুয়ে যে পোর্টটা আছে সেটার পরিচালনার দায়িত্ব ভারতকে দিয়েছে। সো চায়না এখন মূলত মানে আটকে পড়েছে কিভাবে বে অফ বেঙ্গলে ঢুকবে। সো চায়নার যেমন আকর্ষণ যে এইটা একটা সুযোগ, এই সুযোগে যদি ভারতের লাগামটা একটু দুর্বল হয় তাহলে চায়না এটাকে শক্তভাবে ধরতে চাচ্ছে। জিওপলিটিক্সের মধ্যে আমরা এখনো আসলে আছি অবশ্যই, এবং এইটা এমন একটা টালমাটাল একটা সময়। দেখুন, আপনার ওই আবু সাঈদের বিষয়টা কিন্তু আর বাংলাদেশের সীমানার মধ্যে নেই, এটা পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে।